নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দাদু গল্পটি পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন। দাদু। ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন। সমস্ত শৈশব দিগন্তটা জুড়ে আছেন। ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন। তার বয়স হয়েছিল প্রায় 100। জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরের রোয়াকে সকাল থেকে বসে থাকতেন। একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না। তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো। তামাক সেজে দিত দিদি। কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন। একটু বেশি বেলায় বাবা নাইবে করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন। এলো হরিশ? হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদেই মরছি। হরিশ, ভাত দিতে বলে দে। বাবার বয়স 50-এর উপর। মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে। বেশ মোটা সোটা নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলে, আচ্ছা বাবাকে এখনো ভাত দাওনি? ছি ছি, এত বেলা হলো। মা বললেন, ও মা, সে কি গো, 10টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে ডেকে বললেন, ও বাবা। কি হরিশ, আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে, কি বলছেন আপনি? না না, হরিশ মিথ্যে বলছে। আমারে কেউ ভাত দেয়নি, না খেয়ে মরলাম আমি। বলেই ঠাকুরদাদা ছেলে মানুষের মতো খুঁত খুঁত করে কান্না শুরু করে দিলেন। মা রাগ করে বলে উঠলেন, বুড়ো বাহাত্তরে মরেও না, সাত কাল জ্বালাবে। তোমার সাদের হিমি গিয়ে তোমার খাওয়া মাখাক। আমি যদি কাল থেকে তোমায় দেখি তবে আমি বেনি মুখুজ্জের। বাবা দুঃখিত স্বরে বললেন, আহা বড় বউ, ছেলে পিলের সামনে? কি ছেলে পিলের সামনে? কে না জানে সোহাগের হিমির কথা? 72 বুড়ো, 4 কাল গিয়ে ঠেকেছে। আহা বড় বউ, অমন করে গুরুজনকে বলতে আছে? ছি ছি, তোমার মুখখানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো। কান্নার মধ্যেই ডাকলেন, হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনা সুরে বললেন, কি বাবা কি? আমি ভাত খাবো, আমি না খেয়ে মরলাম। হরিশ, ওরা আমায় না খেতে দিও মারবে। বাবা কাঁদবেন না, কাঁদতে নেই। ছি, অমন কাঁদতে আছে? মা অমনি এরো আগ থেকে বলে উঠলেন, মরণ? বুড়ো 72-এর মরণ দেখা না, যেন 2 বছরের খোকা। ছেলের কাছে কেঁদেই খুন। জমের ভুলে এমনও হয়? বাবা বলেন, চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদাদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো।
আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা নিয়ে এলেন। ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন। আবার মুখে আর হাসি ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচিনি। এমনি একদিন নয়, মাসের মধ্যে 10 দিন হতো। ইতিমধ্যে দিদি শ্বশুর বাড়ি চলে গেল। বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সন্ধ্যাগ্নিক করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে। দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে কাজে বেরোতেন। ফিরতে রাত 8টা-9টা বাজত। এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞাসা করতেন, বাবা, শরীর ভালো আছে? এদিকে ঠাকুরদাদাও সারা দিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্য। সেই সময় আর বাবা, শরীর ভালো, একটু তামাক তাকেও দেয় না, টিকে ভিজে আগুনও ধরলো না। হয়তো এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা, মশারিটাকে টাঙিয়ে দিলে না, এই দেখ না পিঠটা। তারপর কাঁদো কাঁদো সুরে বললেন, তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্য করে, এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যি তো, আহা, আমি সব বলে ঠিক করে দেব এখন। দিস, ভালো করে বলে দিয়ে যাস তো। দেব। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা, তুই হাত পা ধুয়ে জল টল খা, তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো? হ্যাঁ বাবা। দেখে সরে আয় তো, একটু মোটা সোটা হলে না সেই রকমই আছিস। জানিস, ছেলেবেলায় তো শরীর ছিল এমনি রোগা। তোর গর্ভধারিণী একদিন বললে, খোকার জন্যে ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম, জানিস তো? মেহেরপুরের ওই কি বলছিলাম ভুলে গেলাম, আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধ? হ্যাঁ, ছাগলের দুধ আনতে বললে তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল, মালির সঙ্গে সর কষে ফেললো। মাসে 2 টাকা করে দেব, আর সে আধসের করে ছাগলের দুধ আমায় দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বললেন, তাহলে তুই এখন যা হরিস, খেয়ে নিয়ে। দুধ পাচ্ছিস তো? হ্যাঁ বাবা। ভালো করে দুধ খাবি, দুধেই বল। না বাবা, দুধ ঠিক খাচ্ছি। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুইয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লাগবে। মা বকতেন, হলো বাপের সেবা? বাবা, এমন কীর্তিও কখনো দেখিনি। বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন, আহ, চুপ করো। কেন চুপ করবো? বুড়ো বাপের আবদার জন্য 2 বছরের খোকার আবদার, সে এমন কাণ্ড যদি কখনো দেখেছে? না দেখেছো না দেখেছো, থামো তুমি। ওই যে কদিন বুড়ো আছে, তারপর আর সে সবাই জানে। তারপর কি আর তুমি বুনো পাড়ার দিগম্বর বুনো সেবা করবে? এসো, দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে, এসো। সেই দিন গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন
ঠাকুর দাদা নিজের ঘর খুলে হাতড়ে হাতড়ে বাইরে রোয়াকে এসে ডাকছেন। ও বৌমা, ও হরিশ। বাবা ধড়মড় করে উঠে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে, কি হয়েছে? বাবা হরিশ, কি হয়েছে? বৌমামা এখনো ভাত দিলে না। রাত কত হয়েছে দেখ তো। আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন। বাবা, হাড় মাস কালি হয়ে গেল। ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিনি, কখনো দেখিনি। চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুর দাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, ও হরিশ, ও বৌমা। যাই বাবা, যাচ্ছি। আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুর দাদাকে সান্ত্বনা দিতে লাগলেন। অবোধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়, তিনি খেয়েছেন সন্ধ্যার পরে। তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই তার? তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত 2, সে এখন কি ভাত খেতে আছে? এখন খেলে তার অসুখ করবে। কাল সকালে খুব ভোরেই তাকে খেতে দেয়া হবে। রাত তো ভোর হয়ে গেল। অমন করলে সবারই মনে কষ্ট দেয়া হবে। অমন কি করা উচিত? ছি! ঠাকুর দাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন। মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছিনি। চলুন, শোবেন, আসুন, ঠান্ডা লাগবে। ঘরের মধ্যে আসুন। আচ্ছা আচ্ছা, আসুন। বাবা হাত ধরে ঠাকুর দাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য 2টো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপর ওই বুড়ো বয়সে পেট ছেড়ে দিকে শেষ রাত্রিরে গিলে তখন ঢেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন, যে এতকাল সামলে আসছে সেই সামলাবে, কিন্তু তা তিনি বললেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়াড়িতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার মাকে বলে গেলেন, ঠাকুর দাদার যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়। এ কথাটা বলতে বোধহয় সাহস করলেন না, তাহলে ধুন্দুমার ঝগড়া বেঁধে যাবে। ঠাকুর দাদাকে গিয়ে বললেন, বাবা, আমি গোয়াড়ি যাচ্ছি, এই 5-6 দিন দেরি হবে, একটু বুঝে সুঝে চলবেন। আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবে? বুধবার নাগাদ। আজ না গেলে হতো না? শনিবারের বার বেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেরপুরের কুঠির জমান বিষ ছিল, শনিবারের বার বেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়? তুই বললি 5 দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো না। বাবার এত হিসেবও এখনো মাথায় আছে? 5-6 দিন বললাম যে। আপনি ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। বাবা তো চলে গেলেন। এদিকে 2 দিন বেশ কাটলো। তারপরেই ঠাকুর দাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যার পর অভ্যাস মতো বলেন, ও হরিশ। কেউ উত্তর দেয় না।
মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেনি সে কথা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। ও হরিশ, বাড়ি এলে? ও হরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না, এখনো আসেনি বাবা। আজ কখন কাছারি গেল, আমাকে বলে গেল না? আমরা উত্তর দেইনি। ও হরিশ। ঠাকুরদাদা, তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ। ওই একমাত্রই উপায় ঠাকুরদাদাকে অন্যমনস্ক রাখবার। আমাদের বলতেন, বস আমার কাছে। আমি, আমার ছোট ভাই নীলু, ফুচু ও দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? হুম। বিনু এসেছে? আমার কাছে এগিয়ে এসে বস। শোন, সুন্দরবনে 156 নম্বর লাটে আমার মনিবের কাছারি ছিল। পাইকপাড়া রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গরানহাটির কাছারি। সুন্দরী আর গরান কাঠের জঙ্গল কিনা, তাই নাম ছিল গরানহাটি। হে একবার নোনাতলার খালে আমাদের ডিঙি লেগেছে, মাঘ মাসের দিন। জলে সোন নেমেছে। সে কি ঠাকুরদা? সোন মানে জোয়ার, বেসন মানে ভাটা। বেসনে নৌকো চলে না সামনে, নোঙর করতে হয় ওর দিকের গাঙে। তারপর কি কি বলছিলাম? ওই হলো মুশকিল। ঠাকুরদাদার কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন সোন নেমেছে জলে। তারপরে দেখি এক মস্ত বাঘ জলের ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজিরালি বিশ্বাস ছিল বড় শিকারী। সে অমনি বন্দুকের চোখ বাগিয়ে এক দেওর করলে, এক দেওর, দু দেওর, ব্যাস বাঘ উল্টে পড়লো খালের জলে। হ্যাঁ মনো, কি? তোর বাবা এলো? না, এখনো আসেননি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। ও হরেশ। আসেননি বাবা, গল্প বলুন ঠাকুরদা। দেখে এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসেননি। এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদাদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান, আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখনো বলেন শিকারীর নাম উজিরালি বিশ্বাস, কখনো বলেন তার নাম আজিমুদ্দি বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন। আমরা বললাম, ঠাকুরদাদা ভাত এনেছে মা। ও, এসো বৌমা, কি রাঁধলে? মাছের ঝোল আর চচ্চড়ি। হরিশ আসেনি বৌমা? না। এখনো এলো না? রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেতে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্যদিনের মতো শুতে গেলেন না। ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন, আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন।
অনেক রাত্রে মা বললেন, বাবা আপনি এবার শুয়ে পড়ুন, ফুচুকে পাঠিয়ে দেই আপনাকে শুয়ে আসুক। হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিছু মনে থাকে না? তিনি গোয়ারে গিয়েছেন মনে নেই? বুধবারে আসবেন আপনাকে বলে গেলেন যে। শুয়ে পড়ুন। ঠাকুর দাদা বসে কি ভাবলেন, কথার উত্তর দিলেন না। হয়তো মনে পড়লো বাবার গোয়ারি যাওয়ার কথা। ফুচু গিয়ে তাকে শুইয়ে দিয়ে এলো। অনেক রাতে শুনলাম ঠাকুর দাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে আয় কি হলো। গিয়ে দেখি ঠাকুর দাদা বিছানার উপর উঠে বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন। তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরোবেন। বাবা কেন আসেননি এখনো? তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি? আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুর দাদা বসে বসে ঢুলে পড়েন। তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত। ইস, তার জানি নে। ঠাকুর দাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ড কারখানা কি শুনি? ওরা ছেলে মানুষ, ওদের ঘুমোতে দেবেন না একটু? 100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারে গিয়েছেন, বুধবারে আসবেন, আপনি কিছুতেই তা শুনবেন না। তো রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল। ওরকম করলে থাকুন আপনি সংসারী, আমি একদিকে বেরুই। মাকে ঠাকুর দাদা ভয় করতেন। মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন। সুরসুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন, শোন মনু। কি? দাদা ভাই দাদু আমার একটা পয়সা দেব এখন। ঠাকুর দাদা নিষ্কপর্দক লোক, তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করিনি, তবুও বলি, কি বলছেন? তোর বাবার চিঠি এসেছে? না। আজ কি বার? সোমবার। হরিশ কবে আসবে? বুধবারে। আচ্ছা যা। বুধবারে বাবা কি জন্য যেন এলেন না, কি জানি। ঠাকুর দাদা সারা দিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন, কেলো? ও হরিশ, কিসের পায়ে শব্দ রে? ও ফুচু, ও নীলু। ফুচু বললে, আমাদের টাঙ্গি গায়ের বকনা ঠাকুরদা। ও। এই রকম চললো সারাদিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শোনার চেষ্টা করছেন। মুখে কিছু বলেন না। হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন, হ্যাঁ, কে? আমি মনু। মোটর গাড়ি গিয়েছে জানিস? এখনো যায়নি, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না। ও। বাবার কথা মুখেও আনলেন না। বললেন, পান ছেঁচে এনেছিস? নিয়ে আয়। বাবা তার পরদিনও এলেন না। ঠাকুর দাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন। আর কিছুই জিজ্ঞাসা করেন না বা বাবার নাম ধরেও ডাকেন না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন। ঠাকুর দাদা অভিমানে কথাই বললেন না। বাবা বুঝতে পারলেন, মাকে বললেন, বাবা দেখছি রাগ হয়েছে, যাই দেখি ব্যাপার। ঠাকুর দাদা তামাক খাচ্ছেন। বাবা গিয়ে বললেন, বাবা। পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুর দাদার মুখে কথা নেই। বাবা কেমন আছেন? ঠাকুর দাদা নিরুত্তর। বাবা রাগ করেছেন নাকি?
তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা। রাগ হয় না? এবার ঠাকুর দাদা আর কথা না বলে থাকতে পারলেন না। কেননা ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট যাবেন, ওতেই ঠাকুর দাদা রাগ জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন, আপনি রাগ করতে পারেন, তবে আমি পরের কাজ করি, কাজ সারতে গেলে 2-1 দিন দেরি হয়েই যায়। আমার জন্য কি আনলি? ভালো জিনিস এনেছি, আপনার ভালো লাগবে, কেষ্টনগরের সর ভাজা। তা দিতে বলো বৌমাকে। সেই সময় মা কালীতলায় প্রদীপ দিতে গিয়েছিল, আসতে দেরি হলো। ঠাকুর দাদা অধীর ভাবে বারবার আমাকে বলতে লাগলেন, এলো তোর মা অমনু। বাবা চলে গিয়েছেন নটবর বাণিজ্যের চণ্ডী মণ্ডপে পাশা খেলতে। ঠাকুর দাদা আমাদেরই বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, যা না তোর মার কাছে। ঠাকুর দাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয়। মা ঠাকুর দাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকেই। তার জন্য খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুর দাদার ভাগ্যে অনেক সময় শূন্য অঙ্ক লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলে পিলের আগে খাবে তা নয়, 72 বুড়ো খোকনকে আগে খাওয়াও। অত আমার শ্বশুর ভক্তি নেই। উনি আমার কি করেছেন কোন কালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওর হাতে যখন পয়সা ছিল, যখন পাইক পাড়ায় কাজ করতেন। আমি আজ আসিনি এ সংসারে, আমারও হয়ে গেল 30 বছর। আজই না হয় ভীমরতি হয়েছে। কোন কালে উনি ভালো ছিলেন? ওই ছেলে আর ছেলে, আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম। একটা নাড়ু কিংবা এতটুকু আমসত্ব ছেঁড়া পড়তো ঠাকুর দাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুর দাদাকে দিতেন বোধহয় এই জন্যই। আগে ঠাকুর দাদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না। আষাঢ় মাসে ঠাকুর দাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় পরিয়ে ওষুধ খাইয়ে দেন। বেদানা রস করে মিছরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুর দাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তার ঠাকুর দাদার অসুখের জন্য। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান, ওষুধ ঠিক মতো দেবে। সেরে উঠেও ঠাকুর দাদা প্রায় 2 মাস বিছানা ছেড়ে উঠতেই পারেন না। বাবা আজ ছাগলের দুধ, কাল কুমড়োর মিঠাই, পরশু আমলকির মোরব্বা, যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুর দাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুর দাদাও হয়ে গেলেন একেবারে বালক। তার উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিনরাত খাই খাই, আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনোদিনই কেউ ঠাকুর দাদার ঘেস বড় একা নেইনি। এখন তো একেবারে ত্রিসীমানায় ঘেসিনি। 10 ডাক দিলে একবার উত্তর দেই কিনা দিই। মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব হৃষ্টচিত্তে দেন না। যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মাই নদীর ঘাটে বাড়ুজ্যে গিন্নির সঙ্গে 1 ঘন্টা ধরে হাবড়হাটে বকেন। ঠাকুর দাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন, হোয়া হরিশ হেলি, হোয়া হরিশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুর দাদা। বাবা এসে নিজে দেখাশুনো করবেন, নাওবেন, খাওয়াবেন ঠাকুর দাদাকে। বাবা এলেই ঠাকুর দাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন তার কাছে ছেলে মানুষের মতো। বৌমা আমাকে এ করেনি, আমাকে তা দেয়নি। তাতে ঠাকুর দাদা মায়ের সহানুভূতি আরো হারাতেন। বাবা তা জানতেনও, সেজন্যে নিজে সর্বদা খবরদারি করতেন।
কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না, দিদি ছাড়া। দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, অমন বলতে নেই। না, তুমি সেই রকম কথাবার্তা বলছো কিনা তাই বলছি। তবে আমার সংসারে কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারিনি। যতদূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে। একটু মন দিয়ে, মানে উনি বুড়ো মানুষ, তা তো জানি, যা পারি হবে, ভেবো না। বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে তা ঠিক বললেন না। বললে ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না, কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরোলেন ঠাকুরদাদা বললেন, হরি, কবে ফিরবে? তার চিরন্তন প্রশ্ন। এই যত শিগগির হয় বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি। ঠাকুরদাদা নাকি 3 বছর বয়স থেকে বাবা ও মার মতো করে মানুষ করেন বাবাকে ঠাকুরমায়ের মৃত্যুর পর। বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন, চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায়। একমাত্র আপনার জন তিনি নিজে। চোখে চোখে রাখতেন এই জন্য সর্বদা, কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রু বেষ্টিত বলে মনে করতেনই। বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন। অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায়, ঘোর জ্বর। জ্বরের ঘরে বলতে লাগলেন, বাবাকে কেউ বলো না, আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন। বুঝতে পেরেছিলেন কিনা কি জানি। হরিশ, আমার জন্য কি আনলি? হরিশ। বাবা ঠিক শুনতে পান। জ্বরে ধুকতে ধুকতে বললেন, বাবা বাঁচতে আমার যেন কিছু না হয়, হে ভগবান, মরেও সুখ পাবো না। অসুখ বড় বাড়ল। জেলা থেকে ডাক্তার এসে দেখলো 2 দিন। সংসারের পুঁজি ভেঙে বাবা চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হলো। ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই। বাবাকে নিয়ে সবাই ব্যস্ত। গ্রামের ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখলে। সবাই বলতে লাগলো, সুবোধ আর বাঁচবে না। আহা, বুড়োর কি কপাল। বাবার মৃত্যু হলো শেষ রাত্রি। ঠাকুরদাদা তার কিছুই জানেন না। গভীর ঘুমে অচেতন। খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদাদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেলেন। চলুন জ্যাঠামশাই, একটু বড়দার বাড়িতে, আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব? কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন, কি রে হরি, কি রে, কিসের শব্দ? সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে। নতুন কেমন একটা মমতা, যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।